বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। বাংলা সাহিত্যের বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরাপাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে শুনুন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প বাঁচা মরা। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 সালে এবং মৃত্যু 4 সেপ্টেম্বর 2012 সালে। সৈয়দ মুস্তাফা সিরাজ ছিলেন একজন বিশিষ্ট লেখক, যিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প লিখেছেন। তিনি তার অলীক মানুষ উপন্যাসের জন্য 1994 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারের স্রষ্টা তিনি। এছাড়াও লিখেছেন অসংখ্য ভৌতিক গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি বিজয়। শুরু হচ্ছে বাঁচা মরা। অনেক বছর পরে গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজছে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলাম না। কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছিল, তাদের সাদাসাদি করলুম। এত রাতে কেউ অত দূর যেতে রাজি হলো না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলাম চা খেতে। এমন সময় রোগা হাড়গিলে চেহারার হাফ প্যান্টুল পরা আর ছেঁড়া গেঞ্জি পরা একটা লোক এসে হঠাৎ বলল, স্যার, কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ, যাব দোমোহানি। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলার একজন প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সা। আনন্দে লাফিয়ে উঠলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম একটু তফাতে গাছতলায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি হয়ে বসে আছে। গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়েছে মাছের আঁশের মতো। পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলেই মনে হলো। কোলে একটা ব্যাগও আছে। চুপচাপ বসে আছে। শিগগিরই চা খেয়ে আসুন বলেই রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না। যা চায় দিয়ে দেব। এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইলটাক দূরে। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো তার ভরসা নেই। চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার, ওইদের রিস্কায় যাবেন না, বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত উড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললাম, না না থাক, কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওয়ালা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি, ওর রিক্সায় মরা বয়। হেসে বললুম, মরা বয়? আমি ভাবলাম বুঝি চোর ডাকাত। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে ব্যাটা রিক্সোয় মরা বয়। তাই চেনা জানা কেউ ওর রিক্সোয় চাপে না। চাওয়ালা ফের ষড়যন্ত্র সংকুল গলায় বলল, রাত বিরেতে মরা বওয়া রিক্সোয় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলুম জানেন। আসছিলুম মেয়ের শ্বশুর বাড়ি সেই হরেকেষ্টপুর থেকে। বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল, তাই। ওই রিক্সাওয়ালা এসে তারা লাগালো, আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে যে, আসুন আসুন। তক্ষুনি উঠে পড়লুম। চাওয়ালা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরামুখ হয়ে বসে রইল।
আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছে, মনে হলো ঘুমোচ্ছেন। অনেকের এই অভ্যাস থাকে, তাছাড়া যেচে পড়ে কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সা ধীরে সুস্থে চলেছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ান নয়, তা ওর গঠন দেখেই টের পেয়েছিলুম। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল, হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এই সময়ে এই নির্জন রাতের পথে স্বভাবতই ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়, কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়ে। ভাবলুম রিক্সাওয়ালার সঙ্গে গল্প করা যাক, তাই বললুম, ওহে, তোমার নাম বুঝি ওহিদ? রিক্সাওয়ালা জবাব দিল, হ্যাঁ বাবু। তুমি থাকো কোথায়? আগে হরিণ মারা গোপ পাড়ায়, স্টেশনের ওপাশেই। স্টেশনের ওপাশেই আমাদের গা বলে সে আকাশের দিকে মুখ তুলে হা করে দম নিল। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফের বলল, বড় গা বাবু, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকলো। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইলটাক আসা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে বসলুম, হ্যাঁ, তুমি নাকি এই রিক্সায় মরা বউ? ওহিদ প্যাডেল থামিয়ে আমার দিকে ঘুরে ফ্যাচ করে অদ্ভুত হেসে বলল, নেত্রদা বলেছে বুঝি? নেত্রদাটা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, তাস খেলি, বলতে গেলে বন্ধু মানুষ। তা বাবু, ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখনো। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললুম, না 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 না, মরা বউ তাতে কি হয়েছে? ওহিদ প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পিছনে মা গঙ্গা, নানা জায়গায় মরা যায় সেখানে। আমি মরা বই, দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইবো না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমার এই সজ্ঞে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়, তাই না? আগে থেকে চেনা জানা থাকা ভালো। নিহাত পাপ করে থাকলে তাদের কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। ওহিদ আমার কথায় খুশি হলো। তাহলেই বলুন, তবে আসল কথা কি জানেন বাবু? মরা বাবা সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনের যত রিক্সাওয়ালা আছে, কারুর কি এ সাথে হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সাও পেত, কিন্তু মুরতে কুলোয় না বলে হিংসে করে আমায়। তাই বুঝি? আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জারে নিয়ে রিক্সার প্যাডেল ঘোরানো সোজা নয়। শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেইনি। একবার গোবর্ধন রাতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল, পরদিন সকালে দেখি রিক্সা নয়নজলির জলে উল্টে পড়ে আছে মরা শুদ্ধ। সে এক কেলেঙ্কারি। ওহিদ খুব হাসতে লাগলো। আমি বললাম, গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতিক বুঝে রিক্সার সিট থেকে লাফ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তফাতে। তা ওহে ওহিদ, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি? ওহিদ হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি নিজেই এক মরা। তার মানে? মরা বই কি, কারণ আমাকে একবার জানঘরে দিয়েছিল। জানঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা বাবু। আমার পেটে শুলের ব্যামো হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলাম। মানে দেখে থাকবেন, হাসপাতালের এক ধারে একটা আলাদা ঘর থাকে, রোগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে।
তাকে বলে জানঘর। তো আমাকে সেই জানঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পায়নি, খাবি খেতে খেতে পড়ে মারা গেছিলুম। হ্যাঁ? সর্বনাশ! আজকে খোদার কসম। তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গাল বন্ধ করে আসে। এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে? ছেলে পুলে উপোস করে মরছে যে। বউ ভারী চটে গিয়েছিল, রোজ এসে বলতো মিনসের সব চালাকি, রিক্সা টানতে আলিসছি। তাই হাসপাতালে এসে মিছিমিছি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করতো। আমায় জানঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝেঁটা এনে জানঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকামিরার জায়গা পাওনি, ওঠো ওঠো বলছি। পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি। না ওঠো তো পিঠে চামড়া আজকে ঝাঁচড়া করে দেব। এই বলে যেই ঝাঁটাটা তুলেছে আমি সে তড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ! আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন, রিক্সায় প্যাডেল ঘোরাচ্ছি। সে হা করে দম নিয়ে ফের চারটা দেখার পর বলল, আমি জানঘর থেকে পালিয়ে আসা মরা বাবু, আমি কেন মরার ভয় পাবো বলুন? সে ফ্যাচ করে অদ্ভুত হাসলো এবার। এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অবধি দেখতে পেলুম ফিকে জ্যোৎস্নায়। নীল ঝকঝকে ওই চোখ কি জ্যান্ত মানুষের! আমার গা ছমছম করল। এমন সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভেতর খিকখিক করে হেসে উঠলেন, চোখও খুললেন। ভয়ে ভয়ে বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা মানে সেটা যাচাই করা ভারী কঠিন। এই আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? মরারা কথা বলে না, আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই, বলে বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। বলেই ভদ্রলোক ফের খিকখিক করে হাসতে থাকলেন। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি যে সত্যি সত্যি মরা। বলেন কি? ওই যে ওইদ বলল, সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে। আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বললেন, না 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 না, আমার মশাই বউটও নেই। তাহলে? ডাক্তারবাবুর ভয়ে। মশাই সবে মারা গেছি, ডাক্তারবাবু কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিয়ে এঁটেছেন। পোস্টমর্টেম বলুন? ঠিক বলেছেন। তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন, অমনি এক লাফে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে হাঁটালাম। কারা চেঁচালো, ধর ধর ধর, পালাচ্ছে মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পার। বাপরে, আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক খিকখিক করে ফের হাসলেন। ওহিদ সাই দিয়ে বলল, কখনো নয়, এ ভাগ্যিস মারা গিয়েছিলুম বলেই না উচিত শিক্ষাটা হলো। ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, যাকে এবার আপনারটা শোনা যাক। আমার আমার আবার কি? আরে লজ্জা কিসের মশাই, লুকোছাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই, প্রাণ খুলে বলে ফেলুন আপনি কিভাবে। কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনাদের সেই জানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমায় ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে। ভদ্রলোক ধমক দিলেন, হপ, চলা কি হচ্ছে? আমরা মরা চিনি না। কি রে ওহিদ, বল না বাবা।
ওহিত ফ্যাঁচ করে হাসলো। স্যারকে দেখেই চিনেছিলুম, নইলে কেনই বা নিজে গিয়ে সাধবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ, নাড়িটা টিপে দেখো না একবার। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, ওরে ওহিত, তাহলে কি ভুল করেছিস বাবা? ওহিত জোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এত কাল মরা ঘাটছি। ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, দেখি আপনার নাড়ি দেখি। বলেই খপ করে আমার হাতের কবজি ধরে ফেলতেই টের পেলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাত, আর চোখের ওই দৃষ্টি আবছা জ্যোৎস্নায় জল জলে নীল দুই চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিলুম, আছাড় খেয়েই উঠে পড়লুম। তারপর দিক বিদিক না দেখে দৌড় দৌড় দৌড়। পেছনে ওরা চেঁচাতে থাকলো, আরে ধর ধর, পালালো, ধর ধর পালালো যে। স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়াচ্ছিলাম। হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে পৌঁছলাম, সেই চাওয়ালা হেসে বলল, জানতুম তখন নিষেধ করলুম, শুনলেন না। সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবেন। শুনলেন বাঁচা মরা, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি বিজয় ও ঝরাপাতা টিম। প্রচার অলঙ্করণ চারুলিপি। শব্দগ্রহণ ও আবহ তরঙ্গ। পরিচালনা ও পরিকল্পনা বিজয় সাহা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর ভূতের কাহিনী নিয়ে হাজির হবে ঝরাপাতা ইউটিউব চ্যানেল। কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। আমাদের চ্যানেলের সমস্ত পরিবেশনা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন সমস্ত নোটিফিকেশন পেতে।